ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা এখানে মূলত যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির ফিজিক্স অনার্সের সিলেবাসটা মেনলি। তো আমরা আগের যে ভিডিওগুলোতে আমরা প্রচুর টপিকস দেখেছি, তো আজকে একটু স্টার্ট করা যাক সেম 4 থেকে। তো সেম 4-এর ফার্স্ট যে টপিকটা দিয়ে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। যদিও যখন তোমরা সিলেবাসের পেপারটা দেখবে তো ওটা মডার্ন ফিজিক্স লেখা থাকবে, তো মডার্ন ফিজিক্সেরই একটা পার্ট হলো কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সটা দিয়ে আজকে শুরু করা যাক। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, দেখো এই যে চ্যানেলটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ডেডিকেট করে চ্যানেলটা। তো যেটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি যে অনার্স লেভেলে যখন আমরা পড়াশোনা করি সেই সময় প্রপার কোনো গাইডেন্সও পাওয়া যায় না, প্রপার কোনো বইও ঠিকঠাকভাবে পাওয়া যায় না। সুতরাং এক্সপ্ল্যানেশনটা প্রপারলি হওয়া বা আমরা একটা সুন্দর নোটস তৈরি করা, সেই জিনিসটা আমরা পাই না। তো সেই জন্য এই চ্যানেলটাকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে। তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর মোস্টলি তুমি কমেন্টটা করো। কেন? কারণ কমেন্ট করলে আমি জানতে পারবো যে কোন কোন জায়গাগুলো তোমার প্রবলেম, তো সেখানে কমেন্টে লিখতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আজকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা ওই গ্রুপটা জয়েন করতে পারো। তোমরা সেখানে সেক পেপারটা মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা আমি দেখেছি যে সেক পেপারটার কোনো প্রপারলি কোনো বই নেই, অ্যান্ড সেভাবে তোমরা রিসোর্সেস ইন্টারনেট থেকেও পাচ্ছ না। সেক পেপারটা নিয়ে অনেক সমস্যাই হচ্ছে ইউনিভার্সিটি যেহেতু নতুন এটা ইনক্লুড করেছে সিবিসিএস সিস্টেমে। তো সেক পেপারের সমস্ত কিছু তোমরা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখান থেকে পেয়ে যাবে। আর সেক পেপার নিয়েও এই চ্যানেলে ভিডিও আসবে, যে যে জিনিসগুলো খুব বেশি টাফ থাকবে সেই সেই জিনিসগুলো তো আমি অবশ্যই এক্সপ্লেন করব। সুতরাং হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যত তোমরা শেয়ার করবে, যত তোমরা কমেন্ট করবে, লাইক করবে, তত আমি ভাববো যে না ঠিক আছে, ঠিক হচ্ছে, ব্যাপারটা ঠিক দিকে যাচ্ছে। তো আমাকেও এনকারেজ করতে হবে। তো এনকারেজ করার জন্য সবাই এই জিনিসগুলো করো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো যাই হোক, আমরা আজকে শুরু করি টপিক সেম 4-এর কোয়ান্টাম মেকানিক্স। তো দেখো, দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ফিজিক্সের দুটো স্টেপ আছে, দুটো পার্ট আছে, দুটো অধ্যায় যেটাকে বলে, দুটো অধ্যায় আছে। কী কী অধ্যায় আছে? একটা হচ্ছে নিউটনের যুগ। তো নিউটনের যুগে আমরা যেটা পড়তাম সেটা ছিল ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স, তো ক্লাসিক্যাল মেকানিক্সের যে মেন ফর্মুলা ছিল সেটা আমরা সবাই জানি, F=ma। ঠিক আছে? তারপরে আইনস্টাইনের যুগ যখন আসলো তখন আমরা দেখলাম আমাদের এখানে নতুন যে মেকানিক্সটা আসলো সেটা কোয়ান্টাম মেকানিক্স আসলো। তো এই সূত্রে একটা জিনিস বলে রাখি যে পার্সোনালি যেটা আমি ভেবে দেখেছি পড়ার পরে, সেটা হচ্ছে যে দেখো, অনেকে বলে যে ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে কোয়ান্টাম মেকানিক্সের একটা ডিফারেন্স আছে, বিশাল ডিফারেন্স, দুটো আলাদা আলাদা সেকশন, দুটো আলাদা আলাদা পার্ট, বা কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্সকে কখনোই মেনে চলে না। তো আমি যেটা প্র্যাকটিক্যালি বুঝেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যে ধরো ডিফারেন্স, আমি যদি বলতে চাই যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স, তো আমি বলবো যে কোনো ডিফারেন্স নেই। কীভাবে? ধরো 100 ফুট উঁচু একটা দেওয়াল আছে, ঠিক আছে? তো 100 ফুট উঁচু দেওয়ালের সামনে তুমি দাঁড়িয়ে আছো, তুমি চাও ওই দেওয়ালটাকে ক্রস করে ওপরে যেতে চাইছো। তো তোমার সামনে দুজন লোক আসবে। তো একজন লোক আসবে অ্যান্ড স্ট্রেট বলবে যে ভাই বাড়ি চলে যাও, এসব ফালতু কাজ করো না, 100 ফিট দেওয়াল তুমি কোনোদিন লাফিয়ে ওপারে যেতে পারবে না, তাই বৃথা চেষ্টা করো না, বাড়ি যাও, কাজবাজ করো। এই একটা লোক বলে চলে গেল। তো লোক নাম্বার 1। এবার লোক নাম্বার 2, আর একজন লোক আসবে, সেই লোকটা তোমাকে এই কথা বলবে যে দেখো ভাই, খুব ডিফিকাল্ট এটা করা, 100 ফিট উঁচু দেওয়াল ক্রস করা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু তুমি চেষ্টা করে যাও, চালিয়ে যাও, দেখো যদি হয়। তো এই যে 2 নম্বর যে লোকটা বললো, সেই লোকটা অ্যাকচুয়ালি যদি আমরা আয়রনিক্যালি না ভেবে যদি নর্মালি ভাবি, তাহলে এই 2 নম্বর লোকটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আর 1 নম্বর যে লোকটা, সেই লোকটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। কেন? কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে কোনো প্রবাবিলিটি সংক্রান্ত কনসেপ্ট আসে না ক্লাসিক্যাল মেকানিক্সে। কারণ নিউটন যখন ক্লাসিক্যাল মেকানিক্স দিয়েছে তো সেই সময় সেই জায়গাটা অতটা ডেভেলপ হয়নি। কিন্তু যখনই কোয়ান্টাম মেকানিক্স চলে এসছে তখন আমরা দেখেছি কোয়ান্টাম মেকানিক্সের মেন যে জিনিসটা সেটা হচ্ছে
আমাদের প্রবাবিলিটি থিওরি। তো প্রবাবিলিটি থিওরি অনুযায়ী যদি আমরা দেখি যে দেখো কোথাও না কোথাও দ্যার ইজ আ সার্টেন চান্স, খুব কম হয়তো, বাট দ্যার ইজ আ সার্টেন চান্স যে আমরা বলতে পারি যে তুমি কখনো না কখনো, হ্যাঁ এটা খুব ডিফিকাল্ট, হয়তো আমি বলতে পারি 1/1 crore, সেটাও হয়তো হবে, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু তার সত্ত্বেও কোথাও না কোথাও একটা প্রবাবিলিটি চলে আসে। তো কোয়ান্টাম মেকানিক্স মেনলি যেটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। যাই হোক, তো একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট সম্বন্ধে তোমাদেরকে বলি, যে একটা যেটাকে আমরা বলি ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট বা ইলেকট্রন গান এক্সপেরিমেন্ট, যে যা বলতে পারো। তো সেখানে হয়েছিল কি, সেখানে হয়েছিল এরকম যে ইলেকট্রন বিম, বন্দুকের সাহায্যে কিছু ইলেকট্রন বিম ফায়ার করা হয়েছিল, শ্যুট করা হয়েছিল। তো এবার দেখা গেছে এরকম, যখন ওটা কোনো একটা ক্রিস্টালের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ইলেকট্রন বিমটা গিয়ে একটা প্যাটার্ন দিচ্ছে, আর সেই প্যাটার্নটা হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন। তোমরা ক্লাস 12-এ অবশ্যই ইন্টারফারেন্স পড়েছো, তো এখানেও আছে ইন্টারফারেন্স, এই সেমগুলোতেও আছে, আমি ইন্টারফারেন্স নিয়েও ভিডিও দেবো। তো যাই হোক, মিনিমাম যে কনসেপ্টটা ইন্টারফারেন্স সেটা তোমরা জানো সবাই, যে ইন্টারফারেন্স একটা প্যাটার্ন যেটা ওয়েভ দেয়। তো ইলেকট্রনকে কিন্তু তার আগে পর্যন্ত যেটা বলা হয়েছিল সেটা বলা হয়েছিল যে ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল, সবাই আমরা সেটাই জানতাম। আমি যদি একটা ডিটেক্টর মেশিন বসিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো যে ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল। এইবার এখন যেটা নতুন দেখা গেল সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটা ওই ক্রিস্টালটার মধ্যে দিয়ে গিয়ে রেগুলার শেপ বা হতে পারে ইররেগুলার শেপ, যাই হোক, তো তার মধ্যে দিয়ে গিয়ে দেখা গেল যে ওই ইলেকট্রনটা দিল একটা ইন্টারফারেন্স প্যাটার্ন, অ্যান্ড পরে সেটা আরও বেটার দেখা গেল যে ওটা ডিফ্র্যাকশন প্যাটার্নও দিচ্ছে। তো ইন্টারফারেন্স প্যাটার্ন বা ডিফ্র্যাকশন প্যাটার্ন সেটা কিন্তু ওয়েভের নেচার। তাহলে ইলেকট্রনকে আমরা পার্টিকেল হিসেবে জানি, কিন্তু ইলেকট্রন দিচ্ছে একটা ওয়েভের নেচার। সেখান থেকেই প্রথম অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের ভাবনার জন্ম বলতে পারো। আচ্ছা, এই যে এক্সপেরিমেন্টটা তোমরা একটু নামটাকে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ডেভিশন-জার্মার এক্সপেরিমেন্ট। তো এই ডেভিশন-জার্মার এক্সপেরিমেন্টটাই হচ্ছে প্রুফ যে ইলেকট্রন ওয়েভ নেচার দেখাতে পারে। তারপর আস্তে 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 যে ভদ্রলোক আসলেন সে হচ্ছে ডি ব্রগলি। তো ডি ব্রগলি কি বললো, ডি ব্রগলির হাইপোথিসিস আমাদের পড়তে হবে ফার্স্ট টপিকে। ডি ব্রগলি কি বললো যে একটা পার্টিকেল, সে যখন পার্টিকেল নেচারটা দেখাচ্ছে, তার পার্টিকেল নেচারটাকে ডি ব্রগলি বললো মোমেন্টাম পি। দেখো এক্ষেত্রে একটা জিনিস বললো কি, ক্লাসিক্যাল মেকানিক্সের নিউটনের যেটা মেন বক্তব্য ছিল বা মেন ফোকাস ছিল সেটা কিন্তু ছিল মোমেন্টাম নিয়ে, ঠিক আছে। সেখানে মাস অ্যান্ড ভেলোসিটি নিয়ে একটা প্রবলেম ছিল, সেটা সলভ করার জন্য কিন্তু নিউটন নিয়ে এসেছিল এই মোমেন্টাম কনসেপ্টটা। তো আমার পরের ভিডিওগুলোতে দেখবে ক্লাসিক্যাল মেকানিক্স নিয়েও তোমাদের ভিডিও আসবে, তো তোমরা সেখানে দেখতে পাবে আমি যে প্রবলেমটার কথা বলছিলাম, যে যেখান থেকে মোমেন্টাম কথাটা নিউটন নিয়ে আসলো, মোমেন্টাম মানে এটা রেভলিউশনারি একটা ডিসকভারি, যেটা মোমেন্টাম নিয়ে আসলো। তো এখানেও কিন্তু দেখো পার্টিকেল নেচার হিসেবে মোমেন্টামটাকে নেওয়া হয়েছে। এবার সেই যে ম্যাটারটা ছিল, সে যখন একটা ওয়েভ নেচার দেখাচ্ছে, ওয়েভ নেচার হিসেবে ডি ব্রগলি নিল ওয়েভ লেন্থকে, এটা হচ্ছে ল্যামডা। তো পার্টিকেল নেচার হিসাবে ডি ব্রগলি যেটা নিল সেটা হচ্ছে মোমেন্টাম, আর ওয়েভ নেচার হিসাবে ডি ব্রগলি যেটা নিল সেটা হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। তো ডি ব্রগলি কি বললো যে ল্যামডাটা অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য মোমেন্টামের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ল্যামডা। তো একটা কনস্ট্যান্টটা হচ্ছে এইচ থেকে কি বলবো, এইচটা বলবো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত, 6.62 × 10⁻34 জুল সেকেন্ড, এসআই ইউনিট যদি আমরা ধরি। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো ল্যামডা আর পি এই দুটো কিন্তু একই জিনিসের দুটো ডিফারেন্ট নেচার। যখন আমরা ওয়েভ নেচার বলছি সেটাকে আমরা ল্যামডা বলছি, যখন আমরা পার্টিকেল নেচার বলছি তখন সেটাকে মোমেন্টাম বলছি। তো P ইজ ইকুয়াল টু যদি আমরা mv লিখি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু দেখো লিখতে পারি h/mv।
h/mv। আচ্ছা, এখন দেখো যে এনার্জিকে আমরা কিভাবে লিখতে পারি, হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার এনার্জি। তো এটাকে আমরা যদি m দিয়ে গুণ ভাগ করি ওপর নিচে, তাহলে m স্কোয়ার v স্কোয়ার। আচ্ছা, p মানে মোমেন্টাম মানে mv, তাহলে দেখো এখানে বসিয়ে দেওয়া যায় mv এর হোল স্কোয়ার, তাহলে 1/2m ইন্টু p স্কোয়ার, দ্যাট ইজ e। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি p স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, p ইজ ইকুয়াল টু √2me। যেখান থেকে তোমরা অঙ্ক দেখতে হবে, অঙ্ক নিয়ে আমি আসবো পরের ক্লাসগুলোতে, পরের ভিডিওগুলোতে। p ইজ ইকুয়াল টু √2me। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটা ফর্মুলা প্রুফ করলাম। এবার যদি আমরা কাজ করি এই জায়গাটা থেকে আমরা যদি ভিটা বার করে নিই, তাহলে কি হবে, হাফ mv স্কোয়ার ছিল, তাহলে 2e ইজ ইকুয়াল টু mv স্কোয়ার। তাহলে হয়ে গেল v স্কোয়ার মানে 2e/m, তাহলে v মানে √2e/m। এই v এর ভ্যালুটা যদি আমরা এই জায়গাটায় বসিয়ে দিই mv, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু h/m ইন্টু, দেখো v মানে যদি আমরা এই জিনিসটা একটু বসিয়ে দিই তাহলে কি হবে, √2e/m, তাহলে হয়ে গেল ল্যামডা h/, দেখো রুটের সাথে আর একটা m কেটে যাবে, তাহলে থাকবে ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2me। এটা একটা ফর্মুলা হয়ে গেল, ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2me। আচ্ছা, এবার যদি আমরা দেখো e কে ইলেকট্রন ভোল্টে নিয়ে নিই, ইভি ইলেকট্রন ভোল্টে এনার্জিটাকে যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা কি বলতে পারি, ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m। e এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি ইভি। এবার ভ্যালুগুলো তুমি যদি বসিয়ে দাও, তাহলে h এর ভ্যালু তো লিখেই ছিলাম 6.62 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। m এর ভ্যালুটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। e এর ভ্যালুটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। বসিয়ে যদি দাও তাহলে মোটামুটি দেখতে পাবে 12.27 ইন্টু 10⁻10/√v এটা আসবে মিটার ইউনিটে। ঠিক আছে, মিটার ইউনিটে এটা আসবে। তোমরা একটু ক্যালকুলেট করে যদি দেখো তাহলে এটা আসবে। তো আমি এটাকে এইভাবে লিখছি, এখানটায় ল্যামডা ইজ ইকুয়াল টু 12.27/√v অ্যাংস্ট্রম ইউনিটে। ঠিক আছে, -10 মানে 1 অ্যাংস্ট্রম মিটারে, তাহলে হয়ে গেল ল্যামডা ইজ ইকুয়াল টু 12.27/√v। এই যে জিনিসটা এলো এটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো বেসিক্যালি আমরা যদি অঙ্ক পাই তো এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর ডি ব্রগলি ওয়েভলেন্থ। ঠিক আছে, তো ডি ব্রগলির ওয়েভলেন্থটা মোটামুটি বোঝা গেল, ডি ব্রগলি হাইপোথিসিসটা। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, এরপরে তার পরের কনসেপ্টটা নিয়ে আসবো। তো যেটা ফার্স্টে বলেছিলাম সেটা লাস্টেও বলছি, যে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। যত তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে তত তোমরা তোমাদের আমাকে আরও বেশি আমি এনকারেজ হব যে তুমি শেয়ার করছো, তোমার কাজে লাগছে। অ্যান্ড তার সাথে তোমার বন্ধু বান্ধব যারা আছে বা যারা বড়রা দেখছেন ভিডিওটা, যারা টিচাররা দেখছেন, হ্যাঁ, তারা প্লিজ তাদের স্টুডেন্টদের সাথেও শেয়ার করুন। যারা বড়রা দেখছেন তারা তাদের ছেলেমেয়েদের সাথেও শেয়ার করুন। যত শেয়ার করবেন তত ব্যাপারটা ভালো হবে।